বন্ধুরা এই মুহূর্তে আমার কাছে রয়েছে অন্নপূর্ণা যোজনার ফর্ম। এই ফর্মটি নিয়ে অনেকে ভাবছো যে কিভাবে ফিল আপ করতে হবে এবং কি কি তথ্য এর মধ্যে দিতে হবে। তো সমস্ত কিছুই আমি আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। তো ভিডিওটি একটু লং হতে চলেছে যেহেতু ফর্মটি অনেকটাই বড়, 12টা পেজের ফর্ম। আর 12টা পেজে কি কি দিতে হবে কি কি দিতে হবে না সমস্ত কিছুই আমি এই ভিডিওতে বলবো। তো দেখো এই যে রয়েছে অন্নপূর্ণা যোজনার ফর্ম, আর এই ফর্মটাতে কি বলেছে, পারিবারিক তথ্য সংগ্রহের ফর্ম। এটা কিন্তু পরিবারের সকলের তথ্য সংগ্রহের ফর্ম কিন্তু। তো চলো এই ফর্মের নিচে কি লিখেছে দেখো, একটা জায়গায় প্রতিটি বিভাগ পূরণ করা বাধ্যতামূলক। মানে এখানে যে 11টা পেজ রয়েছে, 11টা পেজের কিন্তু প্রত্যেকটা তথ্য কিন্তু তোমাদেরকে দিতে হবে একদম নির্ভুলভাবে। তো দেখো প্রথমে যে ঘরটা দেখতে পাচ্ছ, এই ঘরটাতে তোমাদের ফিল আপ করতে হবে পরিবারের যিনি কর্তা রয়েছে সেই কর্তার ডিটেলস। তো কি কি আছে, প্রথমে রয়েছে পরিবারের প্রধানের নাম, জন্ম তারিখ, পরিবারের প্রধানের লিঙ্গ, পরিবারের প্রধানের আধার নম্বর, ডিজিটাল রেশন কার্ডের পারিবারিক আইডি, মানে যে ডিজিটাল রেশন কার্ড যদি তোমাদের থাকে সেই ডিজিটাল রেশন কার্ডের কিন্তু একটা আইডি থাকে, সেই আইডিটা তোমাদের বসিয়ে দিতে হবে। তারপরে রয়েছে পরিবারের সদস্য সংখ্যা, পরিবারে কতজন সদস্য সেটা সংখ্যায় বসিয়ে দেবে। তারপরে রয়েছে ঠিকানা, স্থায়ী ঠিকানা যেটা সেটা কিন্তু এখানে বসিয়ে দিতে হবে, যিনি পরিবারের হেড তার সকল ডিটেলস কিন্তু এখানে বসাতে হবে। তারপরে 8 নম্বরে কি রয়েছে, 8 নম্বরে রয়েছে যোগাযোগ নম্বর, মানে ফোন নাম্বার, পরিবারের যিনি প্রধান সেই প্রধানের ফোন নাম্বার যেটার সাথে আধারের লিঙ্ক করা রয়েছে সেই নম্বরই কিন্তু তোমাদের বসাতে হবে। দেখো এই পাশে বক্সে কিন্তু লেখা রয়েছে সমস্ত টার্মস অ্যান্ড কন্ডিশন। তারপরে 9 নম্বরে কি বলেছে, 9 নম্বরে কিন্তু ফ্যামিলির আরও যত সদস্য রয়েছে প্রত্যেক সদস্যের ডিটেলস কিন্তু দিতে হবে। আর প্রত্যেক সদস্যের মধ্যে কোনো মহিলা সদস্য যদি থেকে থাকে, তারা যদি কেউ অন্নপূর্ণার জন্য আবেদন করে থাকে, তাহলে সেই সদস্যের পাশে একটা হ্যাঁ চিহ্ন বক্স আছে, সেই বক্সে হ্যাঁ চিহ্নতে টিক দিতে হবে। আর এখানে দেখো একটা বক্স রয়েছে পরিবারের প্রধানের পাশে, অনেক সময় অনেক পরিবারের প্রধান মহিলা হয়ে থাকে, তো সেই মহিলাও অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করেছেন কিনা তার জন্য কিন্তু হ্যাঁ হলে হ্যাঁ বক্সে টিক দিতে হবে। আর পাশে দেখো লেখা রয়েছে কি 5 বছরের কম হলে আধার নম্বর চিহ্নিত করতে হবে। তারপরে চলে এলাম 2 নম্বর পেজে। 2 নম্বর পেজে কি বলতে চাইছে, 2 নম্বর পেজে দেখো বলছে পরিবারের প্রধান পরিবারের সকল প্রাপ্ত সদস্যদের ব্যাংক অ্যাকাউন্ট ও অর্থ স্থানান্তরের জন্য দিতে হবে ব্যাংক অ্যাকাউন্টের নম্বর, ব্যাংকের নাম, আইএফসি কোড। আর প্রত্যেকটা সদস্যদের ক্ষেত্রেই কিন্তু দিতে হবে যাদের ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে। আর ব্যাংক অ্যাকাউন্টগুলোর মধ্যে কিন্তু ডিবিটির লিঙ্ক যুক্ত থাকতে হবে। তারপরে চলে এলাম 3 নম্বর পৃষ্ঠাতে। 3 নম্বর পৃষ্ঠাতে কি বলছে, এপিক নম্বর সকল প্রাপ্তবয়স্ক সদস্যদের, মানে যতজন সদস্য দিয়েছে প্রত্যেক সদস্যের ভোটার কার্ডের এপিক নম্বর এবং তাদের বিধানসভা ক্ষেত্রের অংশ নম্বর দিতে হবে। বিভাগের ক্ষেত্রে কি তুমি কোন জাতি সেই জাতির পাশে কিন্তু টিক দিতে হবে, তার পাশাপাশি সেই জাতির শংসাপত্র মানে সার্টিফিকেট তোমাকে জমা দিতে হবে। তারপরে কি রয়েছে, আপনার কি ডিজিটাল রেশন কার্ড আছে, পরিবারে যদি রেশন কার্ড থাকে ডিজিটাল তাহলে হাতে টিক দেবো, আর যদি না থাকে তাহলে নাতে। আর যদি থাকে তাহলে সেটা কোন ধরনের তার পাশে টিক দেবো, AAY, SPH না RKSY, এই অপশানের মধ্যে যেটা হবে সেটাতে টিক দিয়ে দেবে। তারপরে রয়েছে পরিবারের রেশন দোকান থেকে মাসিক রেশন তুলছো কিনা, যদি তুলে থাকো তো হাতে টিক দেবে, না তুললে নাতে। তারপরে সম্পদ মানে সম্পত্তি, বাড়ির ধরন, প্রথমে রয়েছে বাড়ির ধরন, তোমরা যে বাড়িতে থাকো সেই বাড়িতে কটা পাকা ঘর রয়েছে, মানে 3 বা তার বেশি পাকা ঘর রয়েছে, যদি থাকে তো হ্যাঁ, যদি না থাকে তাহলে না। তারপরে রয়েছে কি পারিবারিক জমির মালিকানা, মানে হচ্ছে তোমাদের নিজস্ব জমি আছে কিনা, যদি থাকে তো হ্যাঁ, যদি না থাকে তো না। আর যদি না থাকে তাহলে কিছু দিতে হবে না, যদি থাকে তাহলে কিন্তু এখানে দেখো রেজিস্ট্রেশন নথি, মিউটেশন নথি, ROR এগুলো কিন্তু দিতে হবে জমির ক্ষেত্রে, জমি যদি থাকে। তারপরে রয়েছে পরিবারের সদস্যদের মোট জমির পরিমাণ, মানে হচ্ছে যে কজন সদস্য রয়েছে সকল সদস্যের টোটাল কতটা জমি রয়েছে সেই জমির পরিমাণ কিন্তু এখানে বসাতে হবে। তার পাশাপাশি সেই জমির কিন্তু সব কাগজপত্র এই ফর্মের সাথে জমা দিতে হতে পারে। তারপরে রয়েছে যানবাহন, আপনি পরিবারের মানে আপনি কিংবা আপনার পরিবারের কোনো যানবাহন রয়েছে কিনা, 4 চাকা গাড়ি আছে কিনা, জিপ, ট্রাক্টর এইগুলো যদি থাকে এগুলো অন্তর্ভুক্ত করতে হবে, তার মডেল লিখতে হবে। এবং গাড়ি যদি থেকে থাকে তাহলে হ্যাঁতে টিক দিতে হবে, আর যদি না থাকে তাহলে নাতে। আর গাড়ি যদি থাকে তাহলে সেটা কটা গাড়ি রয়েছে সেটা লিখতে হবে এবং গাড়ির রেজিস্ট্রেশন নাম্বারও লিখতে হবে। তারপরে কি রয়েছে, তারপরে রয়েছে পরিবার ভিত্তিক সদস্যদের স্বাস্থ্য বিমা, মানে তোমাদের পরিবারে যতজন সদস্য রয়েছে সকল সদস্যদের স্বাস্থ্য বিমা রয়েছে কিনা, যদি থাকে তো হ্যাঁ, যদি না থাকে তো না। আর যদি থেকে থাকে তাহলে সেটা সরকারি না বেসরকারি সমস্ত ডিটেলসই কিন্তু পরপর দিতে হবে। তারপরে হচ্ছে আয় আর পেশা, কোনো সদস্য কি আয়কর বা পেশাগত কর প্রদান করেন, মানে হচ্ছে কোনো সদস্য তোমাদের পরিবারের কোনো সদস্য কি কর দেয় মানে ট্যাক্স দেয়, যদি দেয় তো হ্যাঁ, যদি না দেয় তাহলে না। তারপরে কি রয়েছে পরিবারের সদস্যদের প্যান কার্ড,
প্রত্যেক সদস্য যাদের প্যান কার্ড রয়েছে সেই প্যান কার্ডের নাম্বার এবং নাম নথিভুক্ত করতে হবে। 5 নম্বরে কি বলছে, 5 নম্বর পেজে বলছে কর্মসংস্থানের ধরন, মানে তোমাদের পরিবারে যতজন সদস্য আছে সেই সদস্যরা কেমন কাজ করে, সরকারি না বেসরকারি না ব্যবসায়ী না আংশিক সময়ে কর্মরত, এখানে বিভিন্ন অপশান রয়েছে, তার মধ্যে যেটা তোমরা কাজ করো সেই অপশানই কিন্তু তোমাদেরকে টিক করতে হবে। আর যে কর্মস্থানে কাজ করো সেই কর্মস্থানের প্রয়োজনীয় নথি কিন্তু এই ফর্মের সাথে জমা দিতে হবে। 6 নম্বর পেজে কি বলছে, পরিবারের শিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যদের সংখ্যা এবং পরিবারের অশিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যদের সংখ্যা, মানে হচ্ছে তোমার পরিবারে যতজন সদস্য আছে কজন শিক্ষিত কজন অশিক্ষিত সেটা মেনশন করতে হবে। তারপরে যে শিক্ষিত তার পাশে শিক্ষিতদের টিক দিতে হবে, যে অশিক্ষিত তার পাশে অশিক্ষিতদের টিক দিতে হবে, আর যদি শিক্ষিত হয়ে থাকে তার সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা কি সেটা কিন্তু এখানে বসাতে হবে। তারপরে চলে এলাম 7 নম্বর পেজে। 7 নম্বর পেজে কি বলছে, 7 নম্বর পেজে বলছে কোনো সদস্য কি কোনো সাংবিধানিক পদ, মন্ত্রী, সাংসদ, বিধায়ক, পৌর স্থানীয় সংস্থা এবং পঞ্চায়েত সংস্থার প্রাক্তন বর্তমান ধারক, মানে এখানে যে অপশানগুলো দিয়েছে এর মধ্যে কোনো একটা তোমাদের পরিবারের কেউ আছে কিনা কোনো পদে, যদি থেকে থাকে তো হ্যাঁ, যদি না থাকে তাহলে না। আর যে পদে থাকবে সেই পদের সদস্য নাম কিন্তু এখানে বসাতে হবে, তার পাশাপাশি সেই পদের যত ডকুমেন্টস আছে সার্টিফিকেট আছে সেটা শো করতে হবে। তারপরে কি বলেছে, কোনো সদস্য কি সরকারি পেনশনভোগী, মানে তোমাদের পরিবারের কেউ কি সরকারি পেনশন পায়, যদি পায় তো হ্যাঁ, যদি না পায় তো না। আর যদি পেয়ে থাকে তার সদস্য নং এবং তার সাথে পেনশনভোগীর যে কাগজপত্র রয়েছে সেই কাগজপত্র কিন্তু জমা দিতে হবে। তারপরে হচ্ছে কোনো সদস্য কি জিএসটি অধীনে নিবন্ধিত আছেন, যদি থাকে তো হ্যাঁ, যদি না থাকে তো না। আর যদি থাকে তাহলে কিন্তু জিএসটি নাম্বার এখানে বসাতে হবে। তারপরে কি রয়েছে, পরিবারের মোট বার্ষিক আয়, মানে হচ্ছে পরিবারে যতজন রয়েছে তাদের টোটাল বার্ষিক আয় কত সেটা এখানে লিখতে হবে। তারপরে কী রয়েছে, সি এর আবেদন বর্তমান অবস্থায় যদি থাকে, মানে হচ্ছে এসআইয়ের সময় যে সমস্ত মানুষের ভোটার লিস্ট থেকে নাম বাদ গেছে অনেকেই সি এর জন্য আবেদন করেছে, যে ব্যক্তি আবেদন করেছে সেই ব্যক্তির ক্ষেত্রে এখানে যে অপশান রয়েছে সেইভাবে কিন্তু টিক মারতে হবে। যদি দরকার পড়েনি তো প্রযোজ্য নয় তাহলে প্রযোজ্য নয় জায়গায় টিক হবে, আর যদি আবেদন করা হয়ে থাকে তাহলে আবেদনে টিক হবে, আর যদি আবেদন করে থাকে তাহলে আবেদন নং লিখতে হবে, ইস্যু করা হয়েছে সেই ডেটটাও দিতে হবে। এটা যে সদস্যের ক্ষেত্রেই দেবে সেই সদস্যের পাশে কিন্তু ডিটেলস বসাতে হবে। তারপরে চলে এলাম 8 নম্বর পেজে। 8 নম্বর পেজে কি বলেছে, অন্যান্য কিষাণ ক্রেডিট কার্ড, এআরডি, শিল্প ক্রেডিট কার্ড, মৎস্যজীবী ক্রেডিট কার্ড, শিক্ষার্থী ক্রেডিট কার্ড, এই কার্ডের মধ্যে যদি কোনো কার্ড তোমাদের পরিবারের কোনো সদস্য থেকে থাকে তার ডিটেলস কিন্তু এই ঘরে ভরতে হবে সদস্য সংখ্যা অনুযায়ী। তারপরে কি রয়েছে, যদি এসআইআরে নাম বাদ পড়ে থাকে তাহলে ট্রাইব্যুনালের নামটি বিচারাধীন কিনা তার ডিটেলসও দিতে হবে, যদি প্রযোজ্য তাহলে প্রযোজ্য, যদি প্রযোজ্য না। তারপরে কি রয়েছে, এসআইআরে 2026-এর নাম বাদ গেলে মামলাটি ট্রাইব্যুনালে বিচারাধীন কিনা, যদি বিচারাধীন হয় তাহলে হ্যাঁতে টিক দিতে হবে, যদি না হয় তাহলে না, আর প্রযোজ্য না হলে তাহলে প্রযোজ্য জায়গায় টিক দিয়ে দেবে। এইভাবে প্রত্যেক সদস্যের ক্ষেত্রেই কিন্তু বসাতে হবে যার যার ক্ষেত্রে ট্রাইব্যুনালের নাম বিচারাধীনে রয়েছে। তারপরে কি রয়েছে পরের পেজে, মানে 9 নম্বর পেজে, বিদ্যালয়ে অধ্যয়নরত পরিবারের সকল শিশুর বিবরণ, মানে তোমাদের পরিবারের যতজন সদস্য আছে শিশু সদস্য তাদের বিদ্যালয়ের বিবরণ দিতে হবে। প্রথমে শিশুর নাম, শিশু কোন শ্রেণীতে পড়ে, বিদ্যালয়ের নাম, বিদ্যালয়টি সরকারি না বেসরকারি না স্বীকৃত মাদ্রাসা, অন্যান্য মাদ্রাসা, এই ডিটেলস দিতে হবে। এইভাবে যে কজন শিশু আছে শিশু সদস্য সেই শিশু সদস্যদের নাম এবং তাদের স্কুলের নাম কিন্তু লিখতে হবে। তারপরে চলে এলাম 10 নম্বর পেজে। 10 নম্বর পেজে কি বলছে, শিশুদের টিকাকরণের বর্তমান অবস্থা, মানে যে শিশু সদস্যগুলো রয়েছে সেই সদস্যদের টিকাকরণ শুরু হয়েছে কি কিংবা সম্পূর্ণ হয়েছে, যদি হয়ে থাকে তাহলে হ্যাঁ, আর যদি টিকাকরণ না হয় তাহলে না। এইভাবে প্রত্যেক শিশুর ক্ষেত্রে লিখে যেতে হবে যদি টিকাকরণ হয়ে থাকে কিংবা হয়ে না থাকে। তারপরে রয়েছে, আপনি কি কোনো সরকারি প্রকল্পের সুবিধা ডিবিটির মাধ্যমে পাচ্ছেন, মানে পরিবারের যতজন সদস্য আছে সকল সদস্যের মধ্যে কজন সদস্য ডিবিটি লিঙ্কের মাধ্যমে কোনো সরকারি প্রকল্পের সুবিধা পাচ্ছে কিনা সেই প্রকল্পের নামটা তোমাকে বসিয়ে দিতে হবে। আর যদি সেই প্রকল্প থেকে তোমরা বেরিয়ে যেতে চাও তাহলে হ্যাঁতে টিক দিতে হবে। এইভাবে যতজন সদস্য প্রকল্পের সুবিধা পায় সরকারি প্রকল্পের ডিটেলসগুলো সদস্য 1 সদস্য 2 এইভাবে কিন্তু বসিয়ে যেতে হবে। আর যদি না পায় তাহলে তো কোনো ব্যাপার না, লিখতেই হবে না। তারপরে চলে এলাম 12 পাতাতে। 12 পাতাতে কি বলছে, 12 পাতাতে বলছে বাদ দেওয়া হলে কারণ অফিসার কর্তৃক পূরণীয়। তারপরে এই যে বর্গের যে ঘর রয়েছে 12 নম্বর পেজে, এইখানে বলতে চেয়েছে যে তুমি যত ধরনের
তথ্য দিয়েছে সব তথ্যই সত্যি, কোনো তথ্য মিথ্যে নেই। যদি কোনো তথ্য যদি মিথ্যে হয়ে থাকে তাহলে কিন্তু সরকার এর ব্যবস্থা নিতে পারে। তারপরে স্বাক্ষর, এখানে স্বাক্ষর কার করবে? যিনি হেড অফ দ্য ফ্যামিলি, উনি যদি সই করতে পারে তো ওনার সই করাবে, আর যদি করতে না পারেন তাহলে প্রাপ্তবয়স্কর মধ্যে যে কোনো একজন সদস্যের সই এখানে করে দেবে। তো এই অংশটা কিন্তু সরকারি আধিকারিকরা কিন্তু ফিল আপ করবে, তোমাদের ফিল আপ করতে হবে না। তো আশা করি বুঝতে পেরেছো তোমরা কীভাবে এই ফর্মটিকে ফিল আপ করতে হবে।